একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। রাত প্রায় 2টো, নিস্তব্ধ চতুর্দিক। সোহাগিনী নিজের টেবিলে বসে মন দিয়ে কাজ করছে। ওর গোলাপি স্বপ্নের জগৎ অনেক আগেই বিদায় নিয়েছে। সেই গোলাকার সাদা বিছানা সরে গিয়ে সেখানে এখন এসেছে অত্যন্ত সাধারণ কাজের উপযোগী ডাবল বেড। গোলাপি দেওয়ালগুলোর জায়গায় এসেছে শান্ত শীতল ধূসর রঙের আস্তরণ। বিছানা জুড়ে যে টেডি বিয়ারগুলো ছড়িয়ে থাকতো তার একটাও নেই। বদলে আছে বেশ কিছু ডিজাইনিং টুলস, জুয়েলারির স্কেচ, একটা ল্যাপটপ আর অজস্র ফাইল। সোহাগিনী দেশের নাম করা এক জুয়েলারি সংস্থার মেইন ডিজাইনার। নিবিষ্ট মনে একটা নেকলেসের জটিল নকশা চূড়ান্ত করছে ও। ওর পরনে কালো নাইট স্যুট। ওর ভেতরের আবেগকে আড়াল করার জন্যই যেন এই প্রতীকী বর্ম ও ধারণ করেছে। গোলাপি রঙের প্রতি এখন ওর বড় বিতৃষ্ণা। ওর অতীত জীবনকে আবেগে ডুবিয়ে দিয়েছিল এই রং। টেবিলের এক কোণে রাখা ফোনটা ক্রমাগত বেজেই চলেছে। হয়তো প্রয়োজনীয় কোনো কল, হয়তো ওদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের চূড়ান্ত তোড়জোড় কমপ্লিট করতেই ফোন আসছে। কিন্তু সোহাগিনীর মনোযোগে বিন্দু মাত্র চির ধরছে না। ওর সমস্ত নিষ্ঠা এই নকশার প্রতি। ওর কাছে বিয়ের মতো একটা আবেগপূর্ণ বিষয়ের চেয়েও কাজের এই নিখুঁত ফিনিশিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক একই সময় 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ 3 বছর পর সেখান থেকে ফিরছে আবির। ওর চোখে দীর্ঘ প্রতীক্ষার শেষে বাড়ি ফেরার আনন্দ আর এক গভীর প্রত্যাশা। আবিরের অনেকগুলো লাগেজের মধ্যেও একটা বিশেষ ব্যাগ রয়েছে। ওর 3 বছরের সঞ্চিত ভালোবাসা সেখানে সঞ্চয় করে রাখা। প্রিয় সোহাগিনীর জন্য আনা বিভিন্ন কালারফুল ড্রেস, ছোটবেলার মতো আদুরে সব টেডি বিয়ার আর অজস্র চকলেট, সব কিছুই মিনির জন্য, যাকে ও ভালোবাসত, শাসন করত। আবির মনে মনে ভাবছে, সোহাগ নিশ্চয়ই এতটাই খুশি আর এতটাই ব্যস্ত যে এখন ফোন ধরার সময়ও নেই। নিশ্চয়ই আগের মতোই ছোটাছুটি করে বেড়াচ্ছে। আবির ফিরছে, সোহাগিনী খুশি তো হবেই। কিন্তু আবির তখনও জানে না তার সেই আদুরে সোহাগ এখন আর নেই। তার বদলে এমন এক নারী ওর জন্য অপেক্ষা করছে, যার একমাত্র চালিকা শক্তি তার কাজ আর শীতল বাস্তবতা। এইভাবেই দুটি ভিন্ন সময়ের মানুষ ভিন্ন আবেগ নিয়ে একটা অভিন্ন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কি হবে ভবিষ্যৎ জানতে গেলে গল্পটা তো শুনবো, কিন্তু তার আগে নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? গল্পে তো ফিরবই, কিন্তু তার আগে সেই বিশেষ কিছু অ্যানাউন্সমেন্ট। প্রথমেই বলবো ভালোবাসার মরশুমের চ্যানেল। কোনটা? ভালোবাসার মরশুমের নতুন চ্যানেল ভূত চর্চা। খুব একটা নতুন নয়, বেশ কিছুদিন পুরনো হয়েছে, তবে ভূতের গল্পগুলো কিন্তু একদম নতুন। প্রত্যেক শনিবার ঠিক রাত 10:30টায় জমজমাট সব ভূতের গল্প, রহস্য গল্প নিয়ে হাজির থাকছি আমরা। কি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তো? চটপট করে নাও,
ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রয়েছে। আর হ্যাঁ, মনে আছে তো, প্রীতমের সঙ্গে যদি জমিয়ে গল্প করতে হয় তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি, নাম ভালোবাসা আনলিমিটেড, অবশ্যই ফলো করে দিও। তার বিবরণও পেয়ে যাবে ডেসক্রিপশনে। চলো এবার তাহলে গল্পে ফিরি। ও হ্যাঁ, গল্প পাঠে আমি অন্তরা, আর গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম তো রয়েছেই, আর সেই সঙ্গে রয়েছে জিনিয়া, চৈতালি, অনিন্দিতা এবং মিনহাজুল। তাহলে চলো দেরি না করে গল্প শুরু করে দিই। আদুরে ভালোবাসা। মিনি, এই মিনি, কি রে, তুই এভাবেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিস? মা এগিয়ে এসে মেয়ের কপালে আলতো করে হাত রাখল। মায়ের হাতের পরিচিত স্পর্শে চমকে ঘুম থেকে উঠে পড়ল সোহাগিনী। ওর চোখে এখন কাজের তাড়া। উফ মা, ওহ কটা বাজে? ইস, লেট হয়ে গেল। আজ তো আমার দুটো ডিজাইনিং সেশন আছে। ওহ, এই অ্যালার্মটাও বোধহয় বাজেনি। কি গো, আমাকে ডাকবে না তুমি? টেবিলের ওপর গরম কফির কাপটা রেখেই মা বলে উঠল, আরে এই তো উঠলি, নে নে কফিটা নে। এখনো তো দেরি আছে, কিসের এত তাড়া? আজ তো আবার আবির ফিরছে, আজ তো একটু ব্রেক নিতে পারতিস। আজ অফিস না গেলেই কি নয়? কেন যাব না কেন? এটা আবার কোনো ইস্যু নাকি? তোমাদের এই ঘটা করে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য আমাকে অন্তত 10-12 দিন তো ছুটি নিতেই হবে। অফিসটা তো আর আমার মামার বাড়ি নয়, চাইলেই ছুটি দিয়ে দেবে। আগে থেকে সব কাজ আমায় কমপ্লিট করে রাখতে হবে মা। মনটা খারাপ হয়ে গেল সোহাগিনীর মায়ের। মেয়েটা দিন দিন যেন কেমন কাঠখোট্টা হয়ে যাচ্ছে, শুধু কাজ আর কাজ। মাত্র 3 বছরেই তুই কতটা বদলে গেলি বল। সেই চঞ্চল দুষ্টু আদুরে মেয়েটা আমার কোথায় যে হারিয়ে গেল। আগে তো তোকে ঘুম থেকে তোলাই যেত না, আর এখন ঘুমানোর সময়ই নেই তোর। সব সময় ছুটছিস কেন রে? ফোনটা হাতে তুলে নিয়ে নোটিফিকেশনগুলো চেক করতে করতে বলে উঠল সোহাগিনী, কাজের মধ্যে থাকতেই ভালো লাগে মা। কাজ না থাকলে উল্টোপাল্টা চিন্তা মাথায় ভর করে। এমনিতেই জীবনে একটা ভুল ইনভেস্টমেন্ট করে অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি, আর সময় নষ্ট করতে চাই না আমি। আমার প্রায়োরিটি এখন অন্য জায়গায়। সোহাগিনীর কথায় সেই পুরনো আঘাতের ইঙ্গিত ছিল। মা বুঝতে পারল কঠোর পরিশ্রম আসলে তার মেয়ের জন্য অতীত ভোলার একটা কৌশল মাত্র। কিন্তু এভাবে তো তোর সম্পর্কগুলো অনেক বেশি মেকানিক্যাল হয়ে উঠবে মিনি। শুধু কাজ আর কাজ, একটু আবেগ, একটু ভালোবাসা, এগুলো ছাড়া কি চলে? এবার খানিকটা ঝাঁঝিয়ে উঠল সোহাগিনী। মা, বর্তমানে কোনো রিলেশনেই আবেগের জায়গা নেই, বুঝলে? ভালো ব্যাংক ব্যালেন্স আর ভালো জব সিকিউরিটি থাকলেই লোকে গুরুত্ব দেয়, না হলে লোকে ঠকিয়ে নেয়। ট্রাস্ট মি, এটাই আজকের রিয়ালিটি। কফির কাপটা টেবিলে ফেলে রেখেই বাথরুমের দিকে পা বাড়ালো সোহাগিনী। ওর চোখে কোনো ক্লান্তি নেই, আছে শুধু কঠিন এক জেদ, নিজেকে প্রমাণ করার জেদ। মা একবার শেষ চেষ্টাটা করেই ফেলল। লাঞ্চের আগে যদি মেয়েকে একবার বাড়িতে আনা যায়। শোন, লাঞ্চের আগে কিন্তু একবার। মায়ের কথা শেষ না হতেই বাথরুমের দরজা শব্দ করে বন্ধ হয়ে গেল। এই অপরিচিত কঠোর মেয়েটাকে দেখে মায়ের মনটা দুঃখে ভরে গেল। দীর্ঘশ্বাস ফেলে কফি কাপটা হাতে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। মা জানে আবির ফিরলেও তার সামনে অপেক্ষায় আছে এই নতুন আবেগহীন সোহাগিনী। তাকে আবারও নিজের করে নিতে পারবে তো আবির? এয়ারপোর্ট থেকে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসছে আবির। ওর মধ্যে এক নতুন ব্যক্তিত্বের দীপ্তি।
3 বছর আগে যে ছেলেটা ক্যালিফোর্নিয়ার পথে রওনা হয়েছিল তার চেহারায় এখন সময়ের ছাপ। ওর চুল সামান্য লম্বা, অযত্নে বেশি যেন স্টাইলিশ। বিদেশের পরিবেশে থাকার কারণে গায়ের রং আরও উজ্জ্বল। এক ধরনের কেয়ারলেস গ্ল্যামারাস লুক বলতে যা বোঝায়, আবির এখন ঠিক সেরকম। এয়ারপোর্ট দিয়ে হেঁটে চলেছে ও। ওর আশেপাশে নারী পুরুষ নির্বিশেষে সবাই একবার ওর দিকে তাকাচ্ছে। আবিরের অবশ্য কোনো দিকে লক্ষ্য নেই। ধীরে ধীরে ট্রলি ঠেলে অপেক্ষামান অতিথিদের ভিড়ের দিকে ও এগোচ্ছিল। দ্রুত চোখ দুটো স্ক্যান করে যাচ্ছিল প্রতিটি চেনা অচেনা মুখ। প্রথমে ভেবেছিল হয়তো সোহাগিনী ভিড়ের মধ্যে কোথাও দাঁড়িয়ে আছে, হয়তো দূর থেকে ওকে দেখে হাত নাড়ছে, কিন্তু না, সেই মেয়েটা তো কোথাও নেই। লাউঞ্জের এক গাদা ভিড়ের ফাঁকে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে নেই তো মেয়েটা। খুঁজল আর একবার আবির, দেখতে পেল না। মনে সামান্য হতাশা জন্মালো। দীর্ঘ 3 বছর পর প্রথমবার দেশে এলো, অথচ সবচেয়ে প্রিয় মানুষটাই অনুপস্থিত। কিন্তু হঠাৎই আবিরের চোখ পড়ল পরিচিত মুখের দিকে। ভিড়ের মধ্যে মাকে দেখেই আনন্দে মন ভরে উঠল। তড়ি ঘড়ি দৌড়লো আবির মায়ের কাছে। আরে মা, তুমি! আনন্দে ট্রলি ছেড়ে দিয়ে মাকে জড়িয়ে ধরল আবির। 3 বছর পর ছেলের স্পর্শে মায়ের চোখ ছলছল করে উঠল। আবির, বাবা আমার, কেমন আছিস তুই? তোকে দেখে কি যে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, হয়েছে। আর ইমোশনাল হতে হবে না তোমায়। তোমাদের সবাইকে ছেড়ে আমি কি ভালো ছিলাম বলো? কিন্তু এখন তোমায় দেখে বেশ ভালো লাগছে। তা তুমি একা এসেছো? হ্যাঁ রে বাবা, অনেকক্ষণ অপেক্ষা করছি। যবে থেকে শুনেছি তুই আসছিস, আমার খাওয়া ঘুম সব একবারে উড়ে গেছে। আবির প্রথমে একটু ইতস্তত করল, তারপর শেষমেশ বলেই ফেলল, আর একজন কোথায়? সোহাগিনী আসেনি? আমি তো ভাবলাম। ও আসেনি, মানে আসতে পারেনি। ওর অফিসে খুব চাপ রে বাবা। এই তো কাল নাকি অনেক রাত্রে কাজ করতে করতে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আবিরের মুখে এক ঝলক বিস্ময় দেখা গেল। দ্রুত হাসিতে ঢেকে ফেলল সেটা। ও মা, তাই বুঝি? তা তোমার সেই আদরের মিনি এখন এত বড় প্রফেশনাল হয়ে গেছে? চল বাবা, আগে বাড়িতে চল, তোর জন্য সবাই অপেক্ষা করছে। ঠিক আছে, আগে বাড়ি ফিরি, তারপর ওর ব্যবস্থা হচ্ছে। মায়ের হাত ধরে আবির এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। মুখে হাসি থাকলেও মনে মনে সামান্য চিন্তা তো হচ্ছেই। এত কি কাজ? আবিরকে রিসিভ করতে এলো না সোহাগ? সকাল থেকে শুরু হওয়া সেই ক্লান্তিকর ব্যস্ততা শেষ হতে হতে রাত 10টা পেরিয়ে গেল। আজ অফিসে একটা ঝামেলা হয়েছিল। সোহাগিনীর তৈরি করা একটা ডিজাইন কারিগর ঠিকঠাক করে তৈরি করতে পারেনি, আর তাই মাথা গরম হয়ে গেছে সোহাগিনীর। ভীষণ নিখুঁত, তাই কিছুতেই ও চায় না ওর তৈরি করা কাজে কোনো গলদ থাকুক। রাত 11টা নাগাদ সোহাগিনী যখন ফিরল, তখন ওর মা চিন্তিত মুখে বারান্দাতেই দাঁড়িয়েছিল। মিনি, এত দেরি হলো কেন তোর? আমি কখন থেকে ফোন করছি। একটু বিরক্ত হলো সোহাগিনী। কতবার তো বলেছি বারবার কল করবে না, কাজ করছিলাম। ক্লায়েন্টদের সঙ্গে একটা কমপ্লিকেশন ছিল, সেটা সলভ করতে করতে দেরি হয়ে গেল। তোর শুধু কাজ আর কাজ। আজকে একটা এত বড় গুরুত্বপূর্ণ দিন। কতবার বললাম আবির ফিরছে, বাড়িতে থাক। অধৈর্য হয়ে উঠল সোহাগিনী। উফ মা, আবার সেই গজগজ শুরু করে দিলে। একটু রাস্তাটা ছাড়ো, আমি ঘরে যাব।
আর শোনো, একটা মানুষ কাজ করতে বিদেশে গিয়েছিল, সে ফিরে এসেছে, তার জন্য এত এক্সাইটমেন্টের কি আছে? সবে তো অফিস থেকে ফিরলাম, আমাকে আর প্লিজ বকিও না। শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো বলেই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে চলে গেল সোহাগিনী। পিছন থেকে চিৎকার করে উঠল ওর মা। কি হলো, চলে যাচ্ছিস কেন? মিনি, মিনি! ঘরে ঢুকে লাইটটা অন না করেই সোহাগিনী ব্যাগটা খাটে ছুঁড়ে ফেলে দিল। অভ্যেস মতন বাইরে থেকে এসে আগে ফ্রেশ হওয়াটা খুব দরকার। টাইটা গলা থেকে আলগা করতে করতে বাথরুমের দিকে এগোতে যাচ্ছিল, হঠাৎই পিছন থেকে শক্ত দুটো হাত ওর কোমরটা জড়িয়ে ধরল। সোহাগিনী ক্ষণিকের জন্য হলেও ঘাবড়ে গিয়েছিল। ইদানিং সোহাগিনী সেলফ ডিফেন্স শিখেছে, তাই বিপদ হলে এক দুজনকে কবজা করার মতো আত্মবিশ্বাস ওর আছে। দ্রুত হাত ছাড়িয়ে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পরিচিত একটা পারফিউম আর নিকোটিনের গন্ধ নাকে এসে ধাক্কা মারতেই চিনতে পারল সোহাগিনী। গন্ধটা বিরক্তিকর, ঝাঁঝালো, তবুও যেন পুরনো কোনো নেশার মতো। অস্ফুটে বলে উঠল সোহাগিনী, অন্ধকার ঘরে লুকিয়ে আছো কেন আবিরদা? কি ভাবলে সোহাগিনী ভয় পেয়ে যাবে? সোহাগিনীর কানের কাছে উষ্ণ একটা বাতাস ছুঁয়ে গেল। কেঁপে উঠল সোহাগিনী। অস্পষ্ট কয়েকটা শব্দ ঠিক তখনই কানে ভেসে এলো। কিরে সোহাগ, অভিমান করেছিস? না চাইতেও সোহাগিনীর চোখ দুটো জলে ভরে উঠল, কিন্তু আগের থেকে ও এখন অনেক সংযত। অন্যের ওপর ডিপেন্ড করতে একেবারেই পছন্দ করে না। প্রবল মানসিক যন্ত্রণায় এই মানুষটাকে তো পাশে চেয়েছিল একটা সময়, বন্ধুর মতো, গাইডের মতন, কিন্তু সেই মুহূর্তেই ওকে একা ফেলে মানুষটা চলে গিয়েছিল সুদূর ক্যালিফোর্নিয়া। আর এই দূরত্ব ওদের মধ্যেকার দূরত্বও যেন কয়েক যোজন বাড়িয়ে দিয়েছে। এখনকার সোহাগ আর আগের সোহাগের মধ্যে এসেছে বিস্তর পার্থক্য। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না সোহাগ, বরং মৃদু হেসে বলল, অভিমান করে সময় নষ্ট করা আমি আর পছন্দ করি না। প্র্যাকটিক্যাল লাইফে এসব অভিমানের খুব একটা দাম নেই। এখনকার রিলেশনগুলো না আবেগ দিয়ে চলে না, চলে নিরাপত্তা আর পারস্পরিক সুবিধা দিয়ে। সোহাগিনীর কণ্ঠের শীতলতা, যুক্তিপূর্ণ উত্তরটা আবিরকে আঘাত করল। সোহাগিনী এইভাবে কথা বলছে? আবির ধীরে ধীরে সোহাগিনীর কোমর থেকে হাতটা আলগা করে দিল। আমি জানি সোহাগিনী, তুই এখন অনেক স্ট্রং হয়ে গেছিস। কথাগুলো বলতে বলতেই দ্রুত লাইটের সুইচটা খুঁজে নিয়ে জ্বেলে দিল। তীব্র আলোয় নতুন সোহাগিনীকে দেখল আবির, আর সোহাগিনী দেখল তার জীবনে ফিরে আসা সেই পুরনো মানুষটিকে। চোখ দুটো কেমন যেন কড়কড় করে উঠল আবিরের। সোহাগিনীর গোলগাল মিষ্টি মুখটা এখন অনেকটাই শার্প আর টোন্ড। ক্লান্তিতে সামান্য ম্লান হলেও মুখমণ্ডলে দৃঢ়তার ছাপ স্পষ্ট। চোখে দুষ্টুমি বা মায়ার চিহ্ন মাত্র নেই, আছে শুধু জেদ আর জেদ। সোহাগিনীর পরনে স্কার্ট, হোয়াইট শার্ট আর ব্ল্যাক ব্লেজার। হালকা মেকআপের একটা সূক্ষ্ম আস্তরণ ওর ক্লান্তিকে ঢেকে দিয়েছে একেবারে। আবিরের চোখ চলে গেল ওর চুলের দিকে। কোঁকড়ানো, পিঠ ছাপানো সেই ঘন চুল আর নেই, তার জায়গায় এসেছে স্ট্রেটনিং করা ছোট এবং রুক্ষভাবে পনিটেল করা চুল। সম্পূর্ণ প্রফেশনাল লুক সোহাগিনীর।
আবির কেমন যেন অস্বস্তি অনুভব করলো, কেমন যেন অচেনা লাগলো মেয়েটাকে। কি বলবে, কি কথা বলবে বুঝতেই পারল না। বেশ কিছুক্ষণ হাঁ করে ওর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আবির। সোহাগিনী হয়তো আন্দাজ করতে পারছিল আবির কি ভাবছে, তাই নিজেই নীরবতা ভাঙল। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? বসো, একটু ওয়েট করো। হ্যাঁ, ফ্রেশ হয়ে এসে কথা বলছি। কথাগুলো বলেই পিছন ফিরে এগিয়ে যেতেই শুনতে পেল আবিরের গলা। প্রশ্নটা মনে মনে করতে চেয়েছিল আবির, কিন্তু কিভাবে যেন মুখ ফুটে বেরিয়ে গেল। কি আশ্চর্য, চুলটা এভাবে কেটে নষ্ট করে ফেললি? দ্রুত পিছন ফিরে তাকালো সোহাগিনী। তার চোখে কোনো অভিমান নয়, ছিল তীক্ষ্ণ জিজ্ঞাসা। এক্সকিউজ মি, মানে কি বললে? সোহাগিনীর এত ফর্মাল বিহেভিয়ার একেবারেই সহ্য হচ্ছে না আবিরের। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। কিছু না, মনে হচ্ছে সারাদিন অফিস করে তুই খুব টায়ার্ড। বেটার তুই রেস্ট নে, আমরা বরং কাল সকালে কথা বলি। না না, তেমন কিছু নয়, এটা তো আমার রোজকারের ব্যাপার। আজ একটা ক্লায়েন্ট মিটিংয়ে একটু সমস্যা হয়েছিল, তাই এত রাত হলো। তুমি ওয়েট করো, এক্ষুনি আসছি। বললাম তো, তারা নেই সোহাগ, কাল সকালে কথা বলি। চট করে একবার হাতের স্মার্ট ওয়াচটা দেখে নিল সোহাগিনী, তারপর বলল, সরি আবিরদা, আমি তো কাল সকাল 9টায় বেরিয়ে যাব। তাছাড়া তোমার তো আবার এখন জেট ল্যাগ হবে, তুমি নিশ্চয়ই কালকের দিনটা ঘুমিয়েই কাটাবে। তবে কাল সন্ধ্যের পর আমি ফ্রি, তখন গল্প করা যাবে। একেবারে মাপা হিসেবি উত্তর, মেলাতে পারছে না আবির। ভেবেছিল ওকে দেখে খুব খুশি হয়ে মেয়েটা একেবারে আবদারের ঝুলি খুলে বসবে, প্রতিবারের মতো চকলেট চাইবে, টেডি বিয়ার চাইবে। কিন্তু মাত্র এই 3 বছরে মেয়েটা কেমন যেন বড় হয়ে গেছে। আবির মৃদু হেসে নিজেকে সামলালো। আমার এত তারাও নেই সোহাগ, আমি 1-2 দিনের জন্য নয়, একেবারে 6 মাসের জন্য এসেছি। এবার একেবারে তোকে বিয়ে করে সঙ্গে করে নিয়ে তবেই ফিরব। আবিরদা, আসলে তোমাকে এই বিষয়েই একটা কথা। আহা, বললাম তো কাল কথা হবে সোহাগ। আজ তুই ক্লান্ত, রেস্ট কর। এত রাত্রে তোকে বিরক্ত করা এমনিও আমার উচিত হয়নি। চলি রে। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল আবির। দরজা বন্ধ হওয়ার শব্দেই চমকে উঠল সোহাগিনী। ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল। হাসিটা আনন্দের নয়, বরং কেমন একটা তিক্ত উপলব্ধির। ধীরে ধীরে গলার টাইটা খুলে ফেলল, গলায় ফাঁস আলগা হলো যেন। ও জানত আবির ওর পরিবর্তন দেখে ধাক্কা তো খাবেই। একই রকম আছো আবিরদা, একটুও পরিবর্তন হয়নি তোমার। তবে তোমার সোহাগ আগের মতো নেই, আশা করি বুঝতে পেরেছ। আসলে তোমরা তো কোনোদিনই আমার স্বপ্নটাকে সেভাবে গুরুত্ব দাওনি, বাস্তবের মাটিতে টেনে নামিয়ে আনতে চেয়েছ শুধু। সবারই অবহেলা পেতে পেতে নিজেকে আমি কঠিন আবরণে মুড়ে ফেলেছি আবিরদা। এখন আই, মি আর মাইসেলফ ছাড়া আমার কাছে বাকি কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমি কেয়ার করি না, না তো আমার ফ্যামিলির আর না তোমার। মনে মনে কথাগুলো বলল ঠিকই, কিন্তু চোখের জল কি বাঁধ মানে? অবুঝ মন তো আবিরকে দেখেই নরম হতে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন, কি করে এই মনকে নিজের কন্ট্রোলে করবে সোহাগিনী?
সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি আবিরের। জেট ল্যাগ নয়, বরং বড্ড ধাক্কা দিয়েছে সোহাগিনীর এই পরিবর্তন। মাঝে মাঝে ফোনে কথা হতো ঠিকই, কিন্তু সেখানেও সোহাগিনীর এতটা পরিবর্তন বুঝতে পারেনি আবির। ওদের ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাঝে মাঝে ছবি আসতো, কিন্তু হয়তো খেয়াল করেনি। নিজের কাজে খুব ব্যস্ত থাকতো আবির। সোহাগিনীকে সময় দিতে চেয়েছিল, ভেবেছিল ধীরে ধীরে মেয়েটা হয়তো আবিরের অনুপস্থিতিটা অনুভব করতে পারবে। কিন্তু সময় যেতে যেতে অনুভব করতে পারছিল আবির কিছু একটা গন্ডগোল আছে। ক্রমশই যেন দূরে দূরে সরে যেতে চাইছে সোহাগিনী। নিজে থেকে ফোন তো দূর, মেসেজের রিপ্লাই পর্যন্ত দেয় না, কল করলে এড়িয়ে যায়। কিন্তু আবিরের জীবনের ফার্স্ট প্রায়োরিটি সোহাগিনী। তাই নিজের কাজ কর্ম সব শিখেই তুলে মাকে ফোন করে বিয়ের কথা বলে। দুই বাড়িতে কথা হয়, ঠিক হয় খুব তাড়াতাড়ি বিয়ে হবে। সোহাগিনীরও আপত্তি ছিল না। সোহাগিনী কথা দিয়েছিল অপেক্ষা করবে, কথাও রেখেছে। কিন্তু নিজেকে এভাবে বদলে ফেলবে এমনটা তো চাইনি আবির। সকাল সকাল ব্ল্যাক কফিটা নিয়ে ছাদে উঠেছে আবির। ছাদের গাছ, নিজের জায়গা, নিজের পরিবেশ, আকাশ বড্ড মিস করছিল। অল্প ঠান্ডা আছে, হালকা একটা জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছে। পায়চারি করতে করতে হঠাৎ চোখ গেল সোহাগিনীদের ছাদে। যোগা ম্যাটের উপর তখন সূর্য প্রণাম করছে সোহাগিনী। চোখ দুটো বন্ধ, পরনে ব্ল্যাক ট্র্যাকস্যুট। তার মানে সোহাগিনীর এই ফিটনেসের রহস্য হচ্ছে যোগা। পুরনো কথা মনে পড়ে গেল আবিরের। সামান্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করানো যেত না মেয়েটাকে দিয়ে। যদিও বা রাজি করাতে পেরেছিল আবির, শর্ত ছিল ব্যায়াম করার আগে কানে চাই হেডফোন। আর হেডফোনটা কানে দিয়ে যাই গান চালিয়ে দেওয়া হতো, পুরো ছাদময় দৌড়ে বেড়াতো মেয়েটা। ওকে ধরাই যেত না, পিছন পিছন দৌড় লাগাতো আবির। সে মেয়ে ধরাই দিত না। সেই সোহাগিনীর এই রূপ দেখে খুশি হওয়ার কথা আবিরের, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কিছুতেই ভালো লাগছে না আবিরের। এগিয়ে গিয়ে একেবারে ওর ছাদের উল্টো দিকে নিজের ছাদের রেলিংয়ের উপর হাত দুটো দিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো আবির। সোহাগিনী নিজের মতো যোগা করছে, আর ওকে পর্যবেক্ষণ করছে আবির। সোহাগিনীকে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। হঠাৎ একটা শব্দে হুঁশ ফিরল। গুড মর্নিং, কি ব্যাপার, মর্নিং ওয়াক? চমকে উঠে সম্বিত ফিরল আবিরের। হ্যাঁ, না মানে ওই আর কি। আসলে কি বলতো, এই নিজের জায়গাটাকে তো এতদিন খুব মিস করছিলাম, তাই আজকে অনেক দিন পর সকালটা। মৃদু হাসল সোহাগিনী, কোনো উত্তর দিল না। আবির নিজে থেকেই আবার বলে উঠল, তা হ্যাঁ রে, এই যোগা চর্চা কতদিন ধরে চলছে? পুরো 3 বছর। যোগা আমাকে মেন্টালি খুব সাপোর্ট করেছে, স্ট্রং করতে হেল্প করেছে। তাই যতই ব্যস্ততা থাকুক, একবার যোগাটা করতেই হবে। গুড গুড, ভেরি গুড। তুই যে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে এতটা সচেতন হয়েছিস দেখে ভালো লাগছে। কিপ ইট আপ। তোমার মতো হওয়ার চেষ্টা করছি আবিরদা। আফটার অল ইউ আর এভরিওয়ানস আইডল। সাকসেসের পারফেক্ট এক্সাম্পল তুমি। রিয়েলি মাই? একটু বেশি হয়ে যাচ্ছে না এবার? এই শোন না, আজকে লাঞ্চে যাবি? আজকে দাঁড়াও, আমি একটু ফোনটা চেক করে বলছি। দ্রুত নিজের পাশে রাখা ফোনটায় সবটা চেক করলো সোহাগিনী। তারপর বলল, হ্যাঁ হবে, কিন্তু একটু লেট হবে। 3:30 চলবে? চলবে কি রে, দৌড়বে? তাহলে আমি ওই তোর অফিসের সামনে থেকে তোকে পিক করে নি। না না, আমার অফিস তো সেই রাত 9টা পর্যন্ত।
তুমি আমার অফিস এলাকাতেই এসো, প্রচুর রেস্তোরাঁ আছে, চলে যাব। লাঞ্চ করে আমি আবার অফিসে ঢুকে যাব। আর তুমি? ও বাবা, ওই ঝটিকা সফর? না 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 না, ওভাবে পোষাবে না। তোকে অনেক কিছু বলার আছে। এক কাজ করি, ডিনার? ওকে, নো প্রবলেম। তাহলে রাত 9টা। ঠিক আছে, তাহলে আমি তোকে পিক করে নেব। কিন্তু আমি তো আজকে নিজে গাড়ি নিয়ে যাচ্ছি, তুমি বরং একটা ক্যাব করে চলে এসো, আমি তোমায় পিক করে নেব। মৃদু হেসে যোগা ম্যাটটা গুছিয়ে নিয়ে নিচে নেমে গেল সোহাগিনী। ঘাড় নেড়ে শুধু সম্মতি জানালো আবির। অবাক হয়ে তাকিয়ে রইল। সোহাগ নিজে গাড়ি চালিয়ে অফিস যাবে? এসব তো ভাবতেই পারে না আবির। ওর সেই ছেলে মানুষই বায়না, বড় বড় চোখে অবাক তাকানো মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। মিষ্টি সুন্দর শীতের সকালটা নিমেষেই পানসে হয়ে গেল আবিরের কাছে। গলার কাছে একটা কষ্ট জমাট বেঁধে এলো। একটা সময় আবিরকে ভয় পেত সোহাগ, সেটা আবিরের পছন্দ ছিল না। চেয়েছিল আবিরের কাছে স্বাভাবিক হোক সোহাগিনী। সোহাগিনী সাহসী হয়ে উঠেছে। সোহাগিনী নিজের আত্মবিশ্বাস নিজে গড়ে তুলেছে। কিন্তু এগুলো করতে করতে একটু একটু করে যেন আবিরের কাছ থেকে সরে গেছে। আজ আর আবিরের স্নেহের, আবিরের গাইডেন্সের কোনো প্রয়োজন নেই সোহাগিনীর। তবে কি তখন সোহাগিনীকে নিয়ে চলে গেলে এই পরিবর্তনটা হতো না? আচ্ছা, আবির কি তবে ভুল করেছিল? সোহাগিনীকে তখন কি নিজের কাছে আগলে রাখার প্রয়োজন ছিল বেশি? আবিরের জন্যই কি বদলে গেল সোহাগ? ভারাক্রান্ত মনে ছাদ থেকে নেমে এলো আবির। মা, কি করছো? আমার না তোমার সঙ্গে কয়েকটা কথা ছিল। আবিরের দিকে তাকিয়ে ওর মা বলে উঠল। বস বাবা, এই তো সেই কখন থেকে তোর জন্যই অপেক্ষা করছি। আচ্ছা মা, সোহাগিনীর মধ্যে এত চেঞ্জ, মানে ওর এত পরিবর্তন কেন হলো? আমি তো ওকে এভাবে দেখতে চাইনি মা। আর কি বলবো বাবা, ওর পরিবার আর আমার তো এখানেই সব থেকে বেশি দুশ্চিন্তা। সেই মিষ্টি ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেছে, এখন কথা বলে মেপে মেপে, এমনকি খাওয়াতেও কত বাছবিচার। যে মেয়ে 4-5টা বাঙালি পদ ছাড়া খেত না, সেই মেয়ে এখন ফ্রুট স্যালাড আর স্যুপ খেয়েই চালিয়ে দেয়। সারা দিন মাথা গুঁজে শুধু কাজ করে চলে। কি যে প্রমাণ করতে চায় ও হয়তো নিজেই জানে না। আচ্ছা মা, বিয়ে মানে বিয়েটাতে কি ও সত্যি সত্যি রাজি হয়েছে? মানে নিজে নিজেই রাজি হয়েছে? কোনোভাবে ও বিয়েটা নিয়ে আপসেট নয় তো? না, বিয়েতে নিজেই তো রাজি হয়েছে। মানে হ্যাঁ না কিছুই বলেনি, শুধু বলেছে যেটা ঠিক ছিল বরাবর সেটা তো হবেই। তবে হ্যাঁ, ওর চাকরিটা ছাড়তে চায় না। বুঝেছি বুঝেছি, তাই সম্ভবত ও আমার সঙ্গে ক্যালিফোর্নিয়া যেতে চায় না, তাই তো? কিন্তু মা, আমি যে ওখানে গুছিয়ে সব কিছু রেডি করলাম, ওর বরাবর বাইরে সেটেল করার ইচ্ছে, বিদেশে হায়ার স্টাডিজ করার ইচ্ছে, আমি তো সে সব ব্যবস্থাই নিজে হাতে করলাম মা। তুই বলে দেখ, আশা করি তোর কথাও নিশ্চয়ই শুনবে। শহরের নামকরা একটা ফাইন ডাইনিং রেস্তোরাঁ। রাত তখন প্রায় 10টা। আবির দেখল সোহাগিনী নিজের গাড়ি নিয়ে সময় মতো এসে হাজির। ওর প্রফেশনাল ব্ল্যাক ড্রেস এবং পরিমিত সাজসজ্জা দেখে আবিরের মনে হলো ও যেন কোনো অফিসের বোর্ড মেম্বারদের সঙ্গে দেখা করতে এসেছে। ওর বাগদত্তার সঙ্গে তো নয়ই। দুজনে নিরিবিলি একটা টেবিল বেছে নিল। আমি ভেবেছিলাম তুই বোধহয় কোনো 5 স্টার হোটেলে নিয়ে যাবি, কিন্তু এটা তো বেশ কোজি জায়গা। মেনু দেখতে দেখতে বলে উঠল সোহাগিনী। আমারও তো শো অফ পছন্দ নয় আবিরদা।
আর এখানকার খাবারগুলো হেলদি। তুমি কি খাবে বলো? আর তোমার হাতে ওটা কি? মুহূর্তেই উত্তেজিত হয়ে উঠল আবির। ওহ, দেখেছিস, একদম ভুলে যাচ্ছিলাম। আরে, এটা তো আমি তোর জন্য নিয়ে এসেছি। এটা হলো তোর ফেভারিট গোলাপ টেডি বিয়ার। আর এটা কি বলতো? তোর ফেভারিট বেলজিয়াম চকলেট। টেডি বিয়ারটা হাতে নিয়ে মৃদু হাসল সোহাগিনী। সেই হাসিটা উপহাসের, বুঝতে পারল আবির। সিরিয়াসলি আবিরদা, আমি কি এখনো বাচ্চা আছি যে আমার জন্য তুমি এসব গিফট এনেছো? কিন্তু তুই তো এসব পছন্দ করতিস সোহাগ। মানে, এই টেডি বিয়ারটা তোর সেই আগের টেডি বিয়ারটার মতো। আর তাছাড়া বেলজিয়ান চকলেট তো তোর। পছন্দ করতাম, পাস্ট টেন্সে। সেই সোহাগিনী এখন আর নেই। চকলেট আমার ডায়েটে নেই, আর টেডি বিয়ার ডাইনিং টেবিলে রাখার মতো নেসেসারি আইটেম নয়, তাই না? কিন্তু সোহাগ, তোর এই ছোট ছোট ভালো লাগাগুলো হঠাৎ করে হারিয়ে গেল। আমি তো এমনটা চাইনি কখনো। দেখো আবিরদা, ভালো লাগাগুলো হারিয়ে যায় না, সেগুলো শুধু প্রায়োরিটি বদলে ফেলে। একটা সময় টেডি বিয়ার ছিল আমার কমফর্ট জোন। এখন আমার কাছে অ্যাকাউন্ট ব্যালেন্স, জব সিকিউরিটি অনেক বেশি কমফোর্টেবল। আর তাছাড়া আদুরে ভালোবাসা দিয়ে তো আর ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় সার্ভাইভ করা যায় না, তাই না? আবিরের গলার কাছে কথাগুলো আটকে গেল। ও বুঝতে পারল সোহাগিনী ওকে ঘুরিয়ে আঘাত করছে। তাই বুঝি? ওয়েল, আমি তো ভেবেছিলাম তুই বোধহয় ক্যালিফোর্নিয়া যাওয়ার ব্যাপারে বেশ এক্সাইটেড থাকবি। এনিওয়ে, চল, দেরি হয়ে যাচ্ছে রে। খাবারটা অর্ডার দি। আমার একটা ভেজিটেবল স্যুপ আর একটা বেরি স্পিনাচ ডিটক্স স্যালাড। রিয়েলি? তুই তাও আবার রেস্টুরেন্টে এসে সালাড খাবি? তুই তো বিরিয়ানি ভালোবাসতি, তারপর ওই কি যেন চিলি চিকেন দিয়ে হাক্কা নুডলস তোর অল টাইম ফেভারিট ছিল। আর সেই তুই কিনা এখন স্যালাড, স্যুপ এসব খাবি? কেন? তুমি তো বলতে ওগুলো নাকি আনহাইজেনিক, আমি নাকি একেবারে ম্যানার্স জানি না, লোকজনদের সামনে কিভাবে খেতে হয় সেটা পর্যন্ত শিখিনি। এখনো কি তাই বলবে? দেখো আবিরদা, সোসাইটির জন্য আমি কিন্তু এখন একদম পারফেক্ট আধুনিকা, তাই না? চমকে উঠল আবির, বলে উঠল, কিন্তু সোহাগ, তুই পুরোপুরি বদলে গেছি। ভালোর জন্য বদল তো ভালো আবিরদা। জানো, এখন আমি হিসেব খুব ভালো কষতে পারি। চাইলে এখন আর আমাকে কেউ ঠকাতেই পারবে না। নিজের অধিকারের জিনিসটা নিজে খুব ভালো করে বুঝে নিতে শিখে গেছি। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, সফল একটা কেরিয়ার। নিজেকে ডিজাইনিং এর কম্পিটিশনে একেবারে টপে দেখতে চাই আমি। ভালো করে লক্ষ্য করলো আবির, জেদ, রাগ, অভিমান সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠছে মেয়েটার চোখে মুখে। নিজেকে সামলে নিল আবির। এই মুহূর্তে আর কিছু বলা যাবে না। সময় নিয়ে কাজ করতে হবে ওর সেই আগের সোহাগকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেলে। পরের দিন সকালে আবির ছাদে বসেছিল, হাতে কফির মাগ, চোখে এক রাশ ক্লান্তি। কলেজের বন্ধু নিউ ইয়র্ক থেকে ভিডিও কল করেছে। কি রে আবির, কেমন চলছে? কাল রাতে তোর ওনার সঙ্গে ডিনার কেমন হলো? আর বলিস না অর্ণব, তুই তো জানিস আমি ওর জন্য কত কিছু নিয়ে এসেছিলাম। চকলেট, টেডি বিয়ার। হ্যাঁ, তুই তো প্রচুর শপিং করেছিলি। তা কি বললো মিনি? নিশ্চয়ই দেখে আনন্দে কেঁদে ফেলেছে, নাকি বায়না ধরেছে কোনোটাই পছন্দ হয়নি? কাঁদা কাঁদা তো দূরের কথা, টেডিটা হাতে নিয়ে একদম উপহাসের হাসি হাসলো জানিস। বলল সে নাকি এখন আর বাচ্চা নেই। বলতে থাকলো অর্ণব।
হোয়াট? তুই নিশ্চিত যে ওটা তোর মিনি ছিল? হ্যাঁ রে, আনফর্চুনেটলি ওর নাম, ওর চেহারা সবই আমার সোহাগের, কিন্তু ভেতরের মানুষটা যেন অন্য কেউ। বাই দ্য ওয়ে, অর্ণব, তুই জানিস ও আগে কতটা ইমোশনাল ছিল, আর এখন এখন শুধু সিকিউরিটি, ব্যালেন্স শিট আর কেরিয়ার বোঝে। চাকরি, স্টেবল ফিউচার, ওর কাছে এখন এসব সবচেয়ে বেশি দামি, জানিস? শান্ত হ আবির, শোন, 3 বছর একটা বড় সময়। তুই ক্যালিফোর্নিয়াতে নিজের সাকসেসের জন্য লড়াই করছিলি, আর ও এখানে ডাবল লড়াই করেছে। ডাবল লড়াই? কি রকম? হ্যাঁ, প্রথমত ওর কেরিয়ার সেট করা, দ্বিতীয়ত রনিতের মতো একটা ছেলেকে বিশ্বাস করার পর নিজেকে বাঁচানো। যখন একটা মেয়ে একবার খুব বাজেভাবে ঠকে যায়, তখন সে আবেগের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। সে ভাবে আবেগই তাকে ঠকিয়েছে, নিরাপত্তা নয়। বুঝলাম। তাহলে এখন আমি কি করব বলতো? আমি তো ওকে এভাবে দেখতে চাইনি আফটার অল। আমি চেয়েছিলাম ও খুব খুশি থাকুক। আমি আমার আগের সোহাগকে ফিরে পেতে চাই। অর্ণব, বল না, পারবো আমি? পারবি আবির। ও এখন নিজেকে পারফেক্ট প্রফেশনাল আধুনিকা প্রমাণ করার চেষ্টা করছে, কারণ এই পারফেকশনটাই ওকে সুরক্ষিত রাখে। তোকে ওর প্রফেশনাল মুখোশটা সরাতে হবে। কিন্তু কিভাবে? ওকে পুরনো কথা মনে করা, ভালোবাসার শক্তিটাই তো এখানে। শোন, ওকে জোর করে নিয়ে যা সেই পুরনো রাস্তার মোড়ের ফুচকার দোকানে, যেখানে তোরা লুকিয়ে ফুচকা খেতিস। ওকে এমন কোনো জায়গায় নিয়ে যা যেখানে তোদের প্রথম ঝগড়া হয়েছিল বা তোদের সেরা স্মৃতিগুলো লুকিয়ে আছে। আর ও যদি যেতে না চায় তখন? সেটাই হবে তোর টেস্ট। জোর কর, ওকে মনে করা ভালোবাসা মানে শুধু সিকিউরিটি নয়, ভালোবাসা মানে কিছু ক্রেজি, আনহাইজেনিক, আনস্মার্ট স্মৃতি। তোকে ওকে বোঝাতে হবে যে তুই সেই ইমপারফেক্ট মিনিকেই এখনো ভালোবাসিস, এই পারফেক্ট সোহাগিনীকে নয়। ভালোবাসা দিয়েই পুরনো সোহাগকে ফিরিয়ে আনা সম্ভব, তোর কেরিয়ারে সাকসেস দিয়ে নয়। বুঝেছি অর্ণব, বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। অর্ণব, অল দ্য বেস্ট ব্রো, লেগে থাক। ফোনটা কেটে গেল। নতুন উদ্যম নিয়ে আবির উঠে দাঁড়ালো। ওর দৃষ্টি সোহাগিনীদের ছাদের দিকে, যেখানে একটু আগেই সোহাগিনী যোগা করছিল। সকাল 8:30। সোহাগিনী অফিসের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ব্ল্যাক স্কার্ট আর হোয়াইট শার্টের উপরে ব্লেজারটা পরার ঠিক আগের মুহূর্তেই ও নিজেকে আয়নায় ভালো করে দেখে নিচ্ছিল। ওর হাতে গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশনের হার্ড কপি। ভালো করে সেটাতেই চোখ বুলিয়ে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই কোনো রকম পূর্বাভাস ছাড়াই ঝড়ের গতিতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো আবির। সোহাগিনী চমকে উঠল, দ্রুত হাতে ব্লেজারটা টেনে গায়ে চাপিয়ে নিল। ওর চোখে তখন স্পষ্ট বিরক্তি। এ কি আবিরদা, কোনো মেয়ের ঘরে ঢোকার আগে দরজা নক করতে হয়, এটা কি বিদেশে গিয়ে একেবারে ভুলে গেলে তুমি? হালকা একটু হাসলো আবির, তারপর মজা করে বলল, হ্যাঁ নিশ্চয়ই, নক তো করতেই হয়। কিন্তু প্রশ্নটা যখন হবু বউয়ের, তখন তো নিয়মটা একটু পাল্টায় নাকি? কারণ হবু বউয়ের কাছে তো লাইফ টাইম পাস থাকে, তাই একটু দুষ্টুমি করে যখন তখন ঢুকে পড়াই যায়, কি বলিস? বাই দ্য ওয়ে, কি করছিলি? আমি যেই এলাম আর অমনি চমকে গেলি যে, কি ব্যাপার? কোনো সিক্রেট মিশনে ছিলি নাকি? অফিস বেরোবো, রেডি হচ্ছিলাম। আর দয়া করে আমার ব্যক্তিগত জায়গায় না এভাবে ঢুকো না। তোমার ওই আমেরিকান স্বাধীনতা এখানে দেখানোর দরকার নেই। আবির সোহাগিনীর একেবারে কাছে সরে এলো, তারপর একটু দুষ্টুমি করে বলল, আমেরিকান স্বাধীনতা নয় রে পাগলি, এটা সোহাগ স্বাধীনতা। এই যে তুই সারাদিন কাজ কাজ করিস, তাই ভাবলাম তোর ওয়ার্ক শিডিউলটা, মানে তোর ওই ওয়ার্ক মোডটা একটু ডিস্টার্ব করে দিই। প্লিজ আবিরদা, আমার দেরি হয়ে যাচ্ছে। 10 মিনিটে আমাকে বেরোতে হবে, অনেক কাজ আছে। আজ কাজ থাক না, আজ না গেলে কি হবে বলতো? চল না, একটা দিন পুরোটা আমার জন্য রাখ, তোকে সেই পুরনো জায়গাগুলোয় নিয়ে যাব।
যেখানে আমরা সেই স্যান্ডউইচ ভাগ করে খেতাম। আবিরের হাত এগিয়ে আসতে দেখেই সোহাগিনী একেবারে ছিটকে দুপা পিছিয়ে গেল। ওর চোখে তখন স্পষ্ট বিরক্তি। আবির দা, যখন তখন এই টাচ করাটা না আমি একদম পছন্দ করছি না। তোমাকে বললাম না আমার ব্যক্তিগত জায়গায় প্রাইভেসি দরকার। আবিরের হাতটা শূন্যেই থেমে গেল। ওর মুখের সেই দুষ্টুমি ভরা হাসিটা এক লহমায় অদৃশ্য হয়ে গেল। সোহাগিনীর এই সরাসরি প্রত্যাখ্যান গভীরভাবে আঘাত করল আবিরকে। তুই তুই এটাকে টাচ বলছিস? আমি তো তোর হাতটা ধরতে যাচ্ছিলাম সোহাগ। প্লিজ এইসব ন্যাকা ন্যাকা কথা না বন্ধ করো। আমার এসব ভাল লাগে না। তোমার ওই ফ্লার্টিং ইমোশনাল অত্যাচার এখন আমি নিতে প্রস্তুত নই। আমার কাজ আছে। তোমার মতো 6 মাসের ছুটিতে তো আসেনি। আমি স্ট্রাগল করি প্রতিদিন। দয়া করে আমার ঘর থেকে এখন যাও তুমি। আবিরের চোখটা ছলছল করে উঠল। বুঝতে পারল সোহাগিনীর মনের দেওয়ালে সামান্য চিরও ধরাতে পারল না। সবই ব্যর্থ। সোহাগিনীর চোখে যে কাঠিন্য ছিল তা আবিরকে তীব্রভাবে বিদ্ধ করল। আবির আর কোনো কথা বলল না। ধীরে ধীরে ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। অভিমানী শিশুর মতো মাথা নিচু করে দাঁড়ালো। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা আস্তে করে ভেজিয়ে দেওয়ার শব্দ হলো। সোহাগিনী দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে তড়িঘড়ি ঘড়ির দিকে তাকালো। সময় নষ্ট করা যাবে না। কিন্তু বুকের ভেতরটায় এমন ঝড় উঠছে কেন? আবিরদা কি তবে অভিমান করল? না, কারোর অভিমান কারোর রাগের তোয়াক্কা করে না সোহাগিনী। ও শুধু নিজের জন্য বাঁচবে, শুধু নিজের কেরিয়ারটাকে সফলভাবে গড়ে তুলবে। সারাদিন অফিসে সোহাগিনী এক মুহূর্তও স্থির থাকতে পারল না। প্রেজেন্টেশনে ভুল হলো। গুরুত্বপূর্ণ ফাইলের দিকে মনোযোগ দিতেই পারল না। মনের ভেতরে কি একটা যেন খচখচ করতে থাকলো। না, ও আবিরকে ভালোবাসে না, ভালোবাসতে চায় না। তবে কেন এমন হচ্ছে? কেন এমন দম বন্ধ হয়ে আসছে? কাজ ফেলে রাখতে ও চায় না, কিন্তু আজ যে অফিসে বেশিক্ষণ মনই টিকল না। চটজলদি ফাইলগুলো গুছিয়ে সন্ধে 6:30 বাজতেই বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ল। সবে বাড়ি ঢুকে নিজের ঘরের দিকে এগোচ্ছিল, হঠাৎ মা বলে উঠল, মিনি শোন, বিয়ের কার্ডের ডিজাইনটা একটু দেখ। এমনিতেই মেজাজ একটু বিগড়ে, তার উপরে মায়ের এই কথা শুনেই আরও রুক্ষ হয়ে গেল সোহাগিনী। মা প্লিজ, আমার এসব ডিজাইন দেখার দরকার নেই। বারবার এসব নিয়ে আলোচনা করছো কেন তুমি? তোর বিয়ে, অথচ তোর পছন্দ অপছন্দ জিজ্ঞাসা করব না? আজকাল তো তোকে কিছুই বলা যায় না। বিয়ের তারিখ ফাইনাল হয়ে গেল, আর তোর কোনো হুঁশ নেই। কিছু তো একটু সাহায্য করবি না কি? রীতিমতো রেগে গেল সোহাগিনী। কি সাহায্য করব আমি? যার সঙ্গে চেয়েছিলে তার সঙ্গেই তো বিয়েটা হচ্ছে। নিজে ভুল করেছি, তাই তোমরা যা বলছো তাই মেনে নিচ্ছি। আর কি করব আমি? মেয়ের কথা শুনেই শান্ত স্বরে মা বলে উঠল, তোর এমন কেন লাগছে রে? ওটা তো তোর ভুল ছিল, সেসব কথা ভুলে যা মা। ছেলেটা তো একটা ফ্রড। আমরা তো তোর ভালোর জন্যই। হ্যাঁ মা, ভালোর জন্যই তো তখন আমার পারমিশন না নিয়ে তোমরা আবিরদার সঙ্গে জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছিলে। আর ওই মানুষটাও নিজেকে কি মনে করে? যখন খুশি আমায় কাছে টেনে নেবে, যখন খুশি আমায় ফেলে চলে যাবে, আর আমি মুখ বুজে সব মেনে নেব। চুপ করো মিনি, কি বলছো এসব? নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল সোহাগ। চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। আমি কি এমন ছিলাম মা? আমি তো স্বপ্ন দেখতাম, আমি তো ভালোবাসতাম, কিন্তু তোমরা সবাই মিলে আমার স্বপ্নের জগৎটা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছিলে। আর
আবিরদা ছোটবেলা থেকে আমার সঙ্গে কি করতো মনে নেই? কোথায় যাব, কার সঙ্গে মিশবো, কি খাবো, কোন স্কুলে যাব, কোন কলেজে যাব, সব আবিরদার নখো দর্পণে থাকতো। তাকে তাকে আমি কি করে ভালোবাসবো মা? এমনকি যদি আমাকে কেউ পছন্দ করতো, প্রপোজ করতো, তাহলে পরের দিন হঠাৎ করেই অ্যাক্সিডেন্টে হয় তার হাত ভাঙতো, নয় সে ভয় আর বাড়ি থেকে বেরোতেই পারতো না। কার জন্য এমনটা হতো? আমি কিছু জানি না। ও তোর কেয়ার করতো, তোর উপর ওর অধিকার ছিল। ব্যঙ্গ করে হেসে উঠল সোহাগিনী। কে আর পজেসিভ মা, পজেসিভ। রাগী জেদি একগুঁয়ে ছেলেটা তোমাদের সবার একেবারে চোখের মনি হয়ে উঠেছিল, আর আমি একেবারে বিষ, তাই না? তারপর তার ইচ্ছা হলো, চলে গেল। কি ভাবতো আমাকে? হাতের পুতুল? শোনো মা, বিয়েটা আমি মণিমার জন্য করতে রাজি হয়েছি। নিজে ভুল করে ফেলেছিলাম, তারপর থেকে আমার বিয়ে নিয়ে তোমরা যা বলবে তাই করব মেনে নিয়েছিলাম। কিন্তু তাই বলে বিয়ের এই সমস্ত কাজকর্মে আমি পার্টিসিপেট করতে পারবো না। তোমাদের ওই বিলেত ফেরত ছেলেকে আমি এন্টারটেন করতে পারবো না। বিয়ের দিন বিয়ে করে নেব, ব্যাস। রান্নাঘর থেকে সবকিছুই পরিষ্কার শুনতে পাচ্ছিল আবির। সকালবেলার ঘটনার পরও নিজেকে বুঝিয়ে নিয়ে চলে এসেছিল আন্টির কাছে। আন্টি বলেছিল চিকেন স্যুপটা খুব পছন্দ করে ইদানিং সোহাগিনী, সেটাই ওর জন্য বানাতে চেয়েছিল। ভেবেছিল বানিয়ে একেবারে সারপ্রাইজ দিয়ে দেবে। সকালের রাগ অভিমান সব কিছু ভুলে সোহাগ আবার হাসি মুখে আবিরদার সঙ্গে ঝগড়া করবে। কিন্তু এই মুহূর্তে ওর কথাগুলো শুনে প্রচণ্ড কষ্টে বুকের বাঁ দিকটা কেমন যেন মুচড়ে উঠল আবিরের। চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করল। মুখে কিছু কথা বলল না, কিন্তু রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এলো। সোহাগিনী আবিরকে দেখে মুহূর্তের জন্য চমকে গেল। ওর মুখ বিবর্ণ হয়ে গেল। তুমি এই সময় এখানে? হ্যাঁ, ভাবলাম তোকে সারপ্রাইজ দেব। ভালোই হলো, নিজেই সারপ্রাইজটা পেয়ে গেলাম। আবির, আমি ছেড়ে দাও না আন্টি, কিছু বলতে হবে না। দোষ তো আমারই। আমি তো ওকে আগে শাসন করতাম, ভয় দেখাতাম, ওর ওপর জোর খাটাতাম, আবার জোর করে বিয়েও করে নিতে চাইছিলাম। রাগ করাটা তো স্বাভাবিক। আমি আসছি, আর রান্নাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখো কেমন? ওর কণ্ঠস্বরে অভিমান স্পষ্ট। কিছু বলল না সোহাগিনী, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণও যা যা বলে গেল সেগুলো কি সবই ওর মনের কথা, নাকি ওর অভিমানটা এখনো কেউ বোঝার চেষ্টা করছে না? কাউকে দোষ দেয় না সোহাগিনী, হয়তো ওর ভাগ্যটাই এমন। চুপচাপ আবির চলে যেতেই সোহাগিনী যেন ভেঙে পড়ল ভেতরে ভেতরে। মনের ভেতরটা কেমন যেন করে উঠল। আবিরের চোখে গভীর কষ্ট ছিল, উপেক্ষা করতে পারল না সোহাগিনী। তবে কি নিজেকে কঠিন রাখার যে চেষ্টা, তা ধীরে ধীরে সরে যাচ্ছে? এদিকে ঘরে ঢুকেই চমকে উঠল সোহাগিনী। এ যেন ওর ঘর নয়, এ যেন কোনো জাদুকরের তৈরি কল্পনার একটা জগৎ। সকালের রুক্ষ প্রফেশনাল আবহাওয়া সম্পূর্ণ বদলে গেছে। আবির কখন যেই কাজটা করেছে সোহাগিনী ধরতেই পারল না। বিছানায় পিঙ্ক বেডশিট, ঠিক যেমন ছোটবেলায় থাকতো। বিছানা জুড়ে রয়েছে নানান আকারের ছোট বড় নতুন পুরনো সব টেডি বিয়ার, সাদা বাদামি গোলাপি। ঘরটা যেন ঝকমক করছে। পায়ের তলায় পশমের গালিচা, যেন কোনো একটা স্বপ্নের সাম্রাজ্যে চলে এসেছে সোহাগিনী। গোটা ঘর জুড়ে উড়ে বেড়াচ্ছে হিলিয়াম ভর্তি বেলুন, যা আবছা আলোয় হালকা উজ্জ্বলতা ছড়াচ্ছে। হঠাৎ ঢুকে পড়লে মনে হবে এ কোন রাজকন্যার স্বপ্ন রাজ্য।
ঘরের ভেতরের এই অপ্রত্যাশিত পরিবর্তন দেখে সোহাগিনীর চোখের কোণে জল জমতে বাধ্য করলো। ওর তৈরি সমস্ত কঠিন মানসিক দেওয়াল যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। হঠাৎ চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়। সেখানে একটা উজ্জ্বল হলুদ রঙের স্টিকি নোটে কিছু লেখা। দ্রুত এগিয়ে গেল সোহাগিনী। আবিরের হাতের লেখা সেই ছোট্ট নোটটা দেখে চোখের জল ধরে রাখতেই পারল না। আমার রাজকন্যার জন্য। মিনি, আমি জানি তুই এখন অনেক বড় হয়ে গেছিস। তোর কাছে এখন এই গোলাপি রং, এই টেডি, এই আদুরেপনার কোনো দাম নেই। কিন্তু তোর মনের ভেতরের সেই ছোট্ট সোহাগিনী আজও জানে ভালোবাসা মানে শুধু নিরাপত্তা নয়, ভালোবাসা মানে এই সামান্য পাগলামি। আমি তোর সেই দুষ্টুমি ভরা ঘরটা আরো একবার ফিরিয়ে দিলাম, যেখানে তুই নির্ভয়ে রাগ করতে পারতিস, যেখানে তুই হিসেব ছাড়াই আবদার করতে পারতিস। বিছানায় ধপ করে বসে পড়ল সোহাগিনী। একটা নরম টেডি বিয়ারকে বুকে জড়িয়ে ধরল। তার সমস্ত জেদ, রাগ, ক্ষোভ যেন মুহূর্তেই গলে যাচ্ছিল। ও কাঁদছিল, হারিয়ে যাচ্ছিল শৈশবের গল্পে। নিজেকে কঠিন করে তোলার চেষ্টা যেন ব্যর্থ হয়ে যাচ্ছিল। আবিরকে কাছে পাওয়ার জন্য ছটফট করছিল সোহাগিনী। এর পরের বেশ কিছুদিন সোহাগিনীর কাছে অদ্ভুত কাটল। রাতারাতি আবির যেন অদৃশ্য হয়ে গেছে। নিজের বাড়িতে নিজের মতোই হয়তো থাকে। একবারের জন্যও সোহাগিনীকে ফোন করে না, ছাদেও আসে না। মাও কেমন চুপ করে গেছে, বিয়ের কোনো প্রসঙ্গও তোলে না। ঘরটা কিন্তু সেই আগের মতোই হয়ে গেছে আবার। সোহাগিনীর দিকে কেউ যেন চোখ তুলে তাকাচ্ছেই না। সোহাগিনীর মনে হলো ওর তৈরি রুটিন যেন ভেঙে যাচ্ছে। আর আজকে তো আরও একটা অসম্ভব ঘটনা ঘটল। এক রাশ আলস্য নিয়ে ঘুম ভাঙল সোহাগিনীর, ঠিক আগের মতোই। অফিস যেতে ইচ্ছে করল না। 9টা নাগাদ কফি নিয়ে মা ঢুকলো ঘরে। মিনিমা, তুই এখনো ড্রেস আপ করিসনি? শরীর খারাপ নাকি? না মা, আজ ভালো লাগছে না, অফিসে যাব না। ভাবছি আজকের দিনটা একটু ছুটি নেব। বাড়িতেও কয়েকটা কাজ আছে, তাই। কি বলছিস তুই? তুই আর ছুটি? গত 3 বছরে একটা দিনও তো কামাই করিসনি। কোনো জরুরি মিটিং নেই? আছে, ভাবছি বাড়ি থেকে অ্যাটেন্ড করব। মা আর কথা বাড়ালো না। মেয়ে শেষ পর্যন্ত ছুটি নিয়েছে। যদি বেশি কিছু প্রশ্ন করলে আবার অফিস চলে যায়। এদিকে ভালোই শীত পড়েছে। সোহাগিনী জানলার কাছে গেল। ঠান্ডা হাওয়া আসছে। সকালের নরম রোদে শরীরটাকে একটু তরতাজা করার জন্য আলমারি থেকে একটা স্টোল বের করে গায়ে জড়িয়ে নিল। তারপর অভ্যেস মতো নিজের বারান্দায় বেরিয়ে এলো। ওর বারান্দার মুখোমুখি আবিরের বারান্দা। আবিরের ঘরের দরজাটা আজকে খোলা। অদ্ভুত লাগলো সোহাগিনীর। আবিরদা ভীষণ প্রাইভেট পার্সন। ঘরের দরজা জানলা খুব কম খোলে। ভালো করে ভেতরে দেখলো সোহাগিনী। আর যা দেখলো তা দেখেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিরদা গল্প করছে, কিন্তু মেয়েটাকে বুঝতে পারলো সোহাগিনী। আরে, এ তো অদিতি। সবাই যাকে আড়ালে পাড়ার রূপকী রানী বলে ডাকে, সে এখানে কি করছে? এই ন্যাকা মেয়েটাকে দেখলে নিজের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একেবারে জ্বলে ওঠে সোহাগিনীর। ছোট থেকেই দেখছে, সুযোগ পেলেই আবিরদার গায়ে পড়ে। কিন্তু এই মেয়ে আজকে হঠাৎ আবিরদার বেডরুমে ঢুকে পড়ল কি করে? ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বুঝতে পারল সোহাগিনীর মা। নিশ্চয়ই আবির আর অদিতিকে দেখে এই রকমভাবে রেগে গেছে সোহাগিনী।
বিছানা গুছোতে গুছোতে নিজের মনে মনেই বলে উঠল ওর মা। দূরে চলে গেলে তখন কষ্ট হবে, কাছে থাকতে তো আর কদর বোঝা যায় না। সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে, তখন যদি হাত ফসকে যায় পরে আফসোস করে লাভ নেই। মায়ের কথাগুলো কানে গেছে সোহাগিনীর। দ্রুত পায়ে ঘরের ভেতর চলে গেল ও। তারপর বেশ রাগী রাগী কণ্ঠে বলে উঠল, মা, যা বলার সোজাসুজি বলো। আমাকে শুনিয়ে শুনিয়ে কি বলছো তুমি? আহা, আমি তো সাধারণ একটা কথা বললাম, সব কিছুরই একটা সময় থাকে। কোনটা তোমার সাধারণ আর কোনটা তোমার অসাধারণ আমি জানি। কি বলতে চাইছো? ওই ন্যাকা মেয়েটার জন্য আবিরদা আমার হাত থেকে ফসকে যাবে? আমি তো শুধু... তোমার শুধু শুধু আমি জানি মা, আর আমার মাথা গরম করিও না, দেখাচ্ছি মজা, দাঁড়াও। হঠাৎ করেই সেই পুরনো সোহাগিনী যেন এখনকার সোহাগিনীকে ভর করল। দ্রুত টেবিলের উপর থেকে ওয়েডিং কার্ডের স্যাম্পেলগুলো তুলে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। এখন গন্তব্য সোজা আবিরের বেডরুম। আবিরদা, তোমার সঙ্গে আমার কথা ছিল। অদিতি চমকে উঠল। তারপর সোজা ঘুরে তাকালো সোহাগিনীর দিকে, বলে উঠল, সোহাগিনী, এত বড় হয়ে গেছিস কিন্তু এখনো কোনো ম্যানার শিখলি না। জানিস না কারোর ঘরে ঢুকলে আগে নক করে ঢুকতে হয়? চোখ দুটো সেই পুরনো সোহাগিনীর মতোই দপ করে জ্বলে উঠল। উত্তর চলে এলো ঠোঁটের ডগায়। নক? পরপুরুষের ঘরে ঢুকতে গেলে নক করতে হয় অদিতিদি। নিজের হবু হাজবেন্ডের ঘরে ঢুকতে গেলে নক করতে হয় না, তাই না আবিরদা? হাসি হাসি মুখে তাকিয়ে আছে আবির। বারান্দায় সোহাগিনীকে দেখতে পেয়েছিল, আর যখনই দেখেছে তখনই জানে একটা রগর তো হতে চলেছেই, কারণ অদিতিকে সোহাগিনী একেবারেই পছন্দ করে না। কি রে, একেবারে দৌড়ে এলি যে, কি ব্যাপার? ওই যে কার্ডের ডিজাইনগুলো দেখাতে এলাম, আর এসেই দেখি তুমি অদিতিদির সঙ্গে গল্প করছো। কিন্তু আবির, তুমি অদিতিদিকে বলনি সামনেই আমাদের বিয়ে? ব্যঙ্গ করে হেসে উঠল অদিতি। হোয়াট? বিয়ে? কার বিয়ে? কই, আবিরটা তো কিছু বলেনি আমাকে। আবারও বলে উঠল সোহাগিনী। বলেনি কারণ বলার প্রয়োজন মনে করেনি। কোনোদিনই তো তোমায় পাত্তা দিত না আবিরদা। তাও দেখো এখনো কেমন লেগে রয়েছ। যাও না, নিজের কাজ দেখো না গো। অদিতি প্রচণ্ড রেগে গেল। ব্যঙ্গ করে বলে উঠল, তুই সেই এক রকম হিংসুটেই রয়ে গেলি। আবিরটার সঙ্গে কেউ কথা বলে এখনো তুই সহ্য করতে পারিস না, না? যত ন্যাকামো। অদিতি আর দাঁড়ালো না, একেবারে গডমট করে পায়ে শব্দ তুলে বেরিয়ে গেল ঘর থেকে। হেসে উঠল আবির, তারপর বলল, সত্যি কিছু ড্রামা দেখাতে পারিস। হয়েছে শেষ? তা সকাল সকাল আমার ঘরে কি ব্যাপার? হ্যাঁ, এবার একটু অপ্রস্তুত হয়ে গেল সোহাগিনী। ঝোঁকের মাথায় এসে পড়ে এতগুলো কথা বলে তো ফেলল। এবার ওই বিয়ের কার্ড মানে স্যাম্পেলগুলো ওই তোমার কাছে নিয়ে এলাম, তুমি চুজ করে দাও। বাবা, এগুলো তুই আমার কাছে নিয়ে এলি হঠাৎ? বুঝতে পারল সোহাগিনী হঠকারিতায় একটা ভুল কাজ করে ফেলেছে। না মানে আমি নয়, মা মা আমাকে জোর করে এগুলো দিয়ে পাঠালো, তাই আসতে হলো। আমি আমি চলে যাচ্ছি। আচ্ছা, তুই ঘুম থেকে উঠলি, আলমারি খুলে স্টোল বার করলি, কফি নিয়ে বারান্দায় এলি, তারপর বারান্দা থেকে আমাদের দেখে রাগ করে মায়ের সঙ্গে ঝগড়া করলি, তারপর কার্ড নিয়ে এখানে চলে এলি। আমি সব দেখেছি। কেন মিথ্যে বলছিস সোহাগ? মিথ্যে বলিনি। আর আর তুমি আমায় স্টক করছো, তুমি আমার উপর নজর রাখছো। মোটেই না, আমি তোর ওপর নজর রাখি না। ওসব আমি তোকে চিনি। তোর আমাকে পছন্দ নয়, আমি টাচ করলে তোর রাগ হয়, আমি ডিনারে যেতে বললে বিরক্ত হোস, আর এদিকে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে তোর রাগ হচ্ছে। হ্যাঁ, আবার হিংসে করছিস। কি চাস সোহাগ? একদিকে বলিস ভালোবাসিস না, অন্যদিকে আমাকে কদিন দেখতে না পেয়ে একেবারে ছটফট করছিস। সত্যি
তুই জানিস তুই কি চাস। সোহাগিনীর মুখটা লাল হয়ে গেল, তবে রাগে না লজ্জায় সেটা বোঝা গেল না। আমি আমি কিছু চাই না, আমি শুধু জানাতে এসেছি যে আমি বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু চাকরি ছাড়তে পারবো না। আমি আমি তোমার সঙ্গে ক্যালিফোর্নিয়াতে যেতে হবে না, তোকে আমার সঙ্গে ক্যালিফোর্নিয়ায় যেতে হবে না। আমি ঠিক করছি পাকাপাকিভাবে এইখানেই চলে আসব। মৈনাককে ওখানে পাঠিয়ে দেব। পিসির তো অনেক দিনের ইচ্ছে মৈনাক বিদেশ যাক, ওদিকটা মোটামুটি ব্যবস্থা করাই আছে। ওখানে না হয় ওই বিজনেসটা সামলাক, তারপর প্রবলেম হলে তুমি তুমি আমার জন্য? তোর খুশির জন্য আমি সব করতে পারি সোহাগ, শুধু তোকে বোঝাতে পারি না। আর বোঝাতে না পারার কষ্টটা যে কি সেটা তুই বুঝবি না রে। হঠাৎ দ্রুত পায়ে এগিয়ে এলো সোহাগিনী, সোজাসুজি আবিরের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, আমি কিছুই বুঝি না, কিছুই বুঝবো না। আর সেই কারণে যখন আমার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তুমি আমাকে ছেড়ে ক্যালিফোর্নিয়াতে চলে গেলে। থাম, আমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম? সিরিয়াসলি সোহাগ, তুই কি মানসিকভাবে একটুও প্রিপেয়ার ছিলি? তুই তো তখন রনিতকে ভুলতে পারিসনি, তুই তো তখনও মানসিকভাবে ক্ষতবিক্ষত। তুই তো শুধু রনিতকে দেখানোর জন্য বা ওকে ভুলে থাকতে পারার চেষ্টা করার জন্য আমাকে আশ্রয় করতে চেয়েছিলি। বল, আমি কিছু ভুল বলছি? বল, তুই কি আদৌ আমাকে কোনোদিন ভালোবেসেছিস? কিছু বলতে পারল না সোহাগিনী, মাথা নিচু হয়ে গেল ওর। আবির বলতেই থাকলো, ওর রাগ অভিমান বেরিয়ে এলো ওর প্রতিটা শব্দের মাধ্যমে। আর শোন, আমি তো সবসময় শুধু তোর কথাই ভেবেছি, তোকে সাপোর্ট করেছি, তোকে গাইড করেছি, ছায়ার মতো সবসময় তোকে আগলে রেখেছি, পাহারা দিয়েছি। তুই কোনোদিন বুঝেছিস এগুলো? তুই শুধু শাসনটা দেখেছিস, তোকে কতটা আগলে রেখেছিলাম সেটা কোনোদিনও বুঝতে পেরেছিস? তোমার ওই আগলে রাখা ছিল শুধু অধিকার ফলানো। তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। তুমি চেয়েছিলে আমি তোমার হাতের পুতুল হয়ে থাকি, যাতে সারা জীবন আমার উপর নিয়ন্ত্রণ তোমার থাকে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার মধ্যে নিজের আশ্রয় খোঁজা। সত্যি সত্যি তুই পাথর হয়ে গেছিস সোহাগ। আমার আমার সেই পুরনো সোহাগিনীকে তুই তুই মেরে ফেলেছিস। ভুল ডিসিশন নিচ্ছিলাম আমি, আরেকটু হলে ভুল ডিসিশন নিচ্ছিলাম। হ্যাঁ, আমি আবার ফিরে যাব ক্যালিফোর্নিয়া। মৈনাককে নয়, আমি নিজেই যাব সেখানে। তুই থাক, তোর কেরিয়ার, তোর পার্সোনালিটি, নতুন তুই নিজেকে নিজে সামলে রাখ এখানে। আবিরদা, থাক, আমি থাক, আর একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা। চোখের জল আটকাতে পারল না সোহাগিনী, আর একটাও কথা শুনল না আবির। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সোহাগিনী। দরজাটা সশব্দে বন্ধ করে দিল আবির। শুধুই কি ঘরের দরজা, নাকি সেই সঙ্গে মনের দরজাটাও বন্ধ করে দিল আবির? সে কি রে, তাহলে কি গল্পের এখানেই শেষ বলছিস? শেষ করলেই তো শেষ হয়ে যাবে, তবে আমার মনে হয় আর একটা পর্ব। করতেই পারিস, তবে দাঁড়া, তার আগে আমাদের শ্রোতা বন্ধুদের কমেন্টের জন্য আমরা একটু ওয়েট করি। মানে ওরা কি চায়, একটা ভালোবাসা এরকম অপরিণত অবস্থায় থেমে যাক, নাকি আরও দূর এগিয়ে চলুক, সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আমাদের শ্রোতাদের। অর্থাৎ তারা তৃতীয় পর্ব চায় কি চায় না সেটা তো দেখে নি নাকি। তার আগে এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে। ভালো লাগুক খারাপ লাগুক, যা মনের ইচ্ছে সেটাই লিখে জানাতে হবে। আর হ্যাঁ, গল্প ভালো লাগলে লাইক করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই সেটাকে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, আর একটা মজার জিনিস করি আজকে। বল বল। শোন, আজকে আমরা প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম প্রতিদিনই ঘোষণা করি, কিন্তু তার সঙ্গে আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস করব।
প্রথম 20 জন কমেন্ট দাতাকে আমরা না ভয়েসে রিপ্লাই দেবো। হ্যাঁ বাও, এটা তো দারুণ। হ্যাঁ, এটা ইউটিউবের নতুন ফিচার। রিপ্লাই দেওয়া যাচ্ছে ভয়েসে, মানে যে যে কমেন্ট করবে তার কমেন্টে আমরা আমাদের নিজেদের ভয়েসে রিপ্লাই দেব। একেবারে পার্সোনালাইজড কমেন্ট হবে আর কি, কেমন? আর তারা সেই ভয়েসটা শুনতেও পারবে আমাদের। মানে এই পর্বের নিচে যারা কমেন্ট করবে তাদের একদম তাই। এই পর্বের নিচে প্রথম 20 জন কমেন্ট দাতাদের আমরা ভয়েসে রিপ্লাই দেব, কেমন? বাহ বাহ। এবার গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিল তাদের নামটা একটু ঘোষণা করে দে। দাঁড়া, করব, তার আগে বেশ কয়েকটা কাজ বাকি। প্রথম কথা, যারা নতুন বন্ধু তাদের একবার বলে দে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে আমাদের আরেকটা চ্যানেল আছে, ভূত চর্চা। সেখানে প্রতি শনিবার ঠিক রাত 10:30টায় আসে ভূতের গল্প, রহস্য গল্প, আরও নানান স্বাদের গল্প। ভবিষ্যতে আরো অন্যান্য রকমের গল্প আসবে সেখানে। অবশ্যই সেই গল্পগুলো শুনতে গেলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখতে হবে। ডেসক্রিপশনে তাহলে দিয়ে দিস। হ্যাঁ, লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর তার সঙ্গে ওই টং করে ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিতে হবে, তাই তো? একদম। আর শোন, আমাদের নতুন যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি, মানে ভালোবাসা আনলিমিটেড, সেটার জন্যও আমি কিন্তু শ্রোতা বন্ধুদের সুবিধের জন্য লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তুই চটপট বলে দে সেটাকেও যাতে তারা ফলো করে দেয়। অবশ্যই ফলো করে দাও যদি প্রীতমদার সঙ্গে একটু গল্প করতে চাও চুপি চুপি। ওরে বাবারে, যাই হোক, তো এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। কে করবে, তুই না আমি? তুই তুই আচ্ছা ঠিক আছে, চটপট নামগুলো বলে দিই। তারা হলে সঞ্জু, মনিকা বিশ্বাস, পায়েল খাটিয়াল দাস, অরুণিমা সেন, সুপর্ণা পাত্র, আবির রয়, রিয়া মাইতি, তনুশ্রী দাস, সৃজা মুখার্জি, দীপক শ, সম্রাট দাস, স্নেহা, নিয়তি সিং, মোহিনী ভট্টাচার্য, সৌরভ পাত্র সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, আবিরের পিসির ছেলের নাম কি ছিল? যদি গল্পটা শোনা হয়ে থাকে মন দিয়ে, তাহলে এটা ভীষণ সহজ প্রশ্ন। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি বা অন্তরা কেউ। তাহলে আজ এ পর্যন্তই। আর তুই একবার বন্ধুদের তুমি বলছিস, একবার আপনি বলছিস, ঠিক কর। আরে বাবা, বন্ধুই তো, সবাই বুঝবে। আসলে বড়দের জন্য রইল আপনি, সমবয়সী বা ছোটদের জন্য রইল তুমি। একেই বলে পড়ে গিয়ে চিৎ বাজে না। থাক, আজ না, আমরা বরং আপাতত বিদায় নিই। বিদায় নি, টাটা। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়। এই চল। চল, গুলবাহার তৃতীয় পর্ব লিখতে হবে।